আচ্ছা, আশা করি এতটুকু তুলছো। আজকে আমরা নতুন টপিক শুরু করব। জড়তা আমাদের শেষ হয়ে গেছে। অতটুকুই ছিল আমাদের যতটুকু জানার। কিন্তু ইন্টারে জড়তা নিয়ে বা ইনারশিয়া নিয়ে আমরা অনেক বিস্তারিত পড়ব। অনেক বিস্তারিত পড়ি আমরা ইনারশিয়া নিয়ে। মানে অনেক বিস্তারিত বলতে এইটার চেয়ে 50 গুণ বেশি হইতে পারে। যতটুকু পড়ছি এখানে। আচ্ছা, আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ফোর্স বা বল। অধ্যায়ের নাম বল, কিন্তু ফোর্স জিনিসটাই আমরা পড়ি নাই। ফোর্স অথবা হচ্ছে বল, এইটা হচ্ছে আমরা আগে পড়বো এখন। এটা কিন্তু ফুটবল খেলার বল না। এই বল মনে করো এক প্রকার, কি বলবো এটাকে, বল জিনিসটাকে আমরা কি বলি, ঠেলা বলি, টানা বলি, সবগুলাই বলের আন্ডারে। ঠেলা দেই বা টান দেই, সবগুলাই বল। আচ্ছা, কিন্তু বল আমরা কখনো বলি না সাধারণত। আচ্ছা, প্রথমে আমরা বলের সংজ্ঞাটা দিব, পরে বলের সংজ্ঞা বোঝার চেষ্টা করবো। আগে বলের সংজ্ঞাটা লিখি। বল যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায়। আবার উল্টা ভাবে যদি বলি, তাহলে গতিশীল বস্তুর উপর কাজ করে গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে স্থির করে বা করতে চায়। স্থির করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে বল একটা জিনিস করতে পারে, এটা এক্সেপশনাল পয়েন্ট। বল বস্তুর জড়তার পরিবর্তন করতে পারে। বল বস্তুর জড়তার পরিবর্তন করতে পারে। আচ্ছা, বল এমন একটা রাশি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে। একটা স্থির বস্তু, ধরো টেবিলকে আমি টান দিলাম, তো এটা আমি যদি জোরে টান দিই তাহলে হচ্ছে এটা নড়বে, মানে হচ্ছে গতিশীল হবে। অথবা এটাকে কি করতে চাইবে, গতিশীল করতে চাইবে। ধরো আমি আস্তে টান দিলাম, গতিশীল করতে পারলাম না, কিন্তু গতিশীল করতে তো চায়, এটাকে তো সরাইতে চায়। ধরো যে আমি টেবিলকে টান দিলাম, তাহলে কি হইলো, এই টেবিলটাকে আমি গতিশীল করতে চাচ্ছি অথবা গতিশীল করে ফেলছি। জোরে টান দিলে গতিশীল হয়ে যাবে, আস্তে টান দিলে গতিশীল করতে চাচ্ছি। আবার একটা গতিশীল বস্তু, ধরো একটা বাইক আছে, তুমি কি করলা, বাইকের মনে করো বাইক একটু হালকা স্পিডে চলতেছে, ওটাকে তুমি টান দিয়ে ধরলা, তাহলে ওটাকে তুমি থামাইতে চাইলা অথবা ওইটাকে থামাই দিলা অথবা হচ্ছে থামাতে চেষ্টা করলা, থামাতে চাওয়া। এই যে যে ঘটনাটা, এটাকে বলা হয় বল। শুনতে পাইনি মোয়াজ। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটু লেট করছো। তো দেখো, এতটুকু তুলো, এর আগে একটা স্লাইড তোলা হয়েছে, এটা পরে তুলে নিতে পারবা। এতটুকু তুলো, এই যে বলের সংজ্ঞাটা।
আমরা আজকে নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে বল। আর আগের স্লাইডে যেটা ছিল সেটা হচ্ছে গত ক্লাসের পড়ার দুই একটা প্রশ্ন আর কি। তুমি এই হলুদ লেখা যেগুলো আছে সেগুলো তুলো। তাহলে এটা আমরা পড়তেছিলাম হচ্ছে বল। বল এমন একটা রাশি যা একটা গতিশীল বস্তুকে একটা গতিশীল বস্তুকে স্থির করতে চায় বা স্থির করে ফেলে। আবার একটা স্থির বস্তুকে গতিশীল করতে চায় অথবা গতিশীল করে ফেলে। এটাই হচ্ছে বল। বল বলতে আমরা বাংলা ভাষায় কি বুঝি? টান বল বা ঠেলা বল। যেমন হচ্ছে তুমি যদি কাউকে টান দাও সেটাও একটা বল, কাউকে যদি ধাক্কা দাও সেটাও একটা বল, সেটা হচ্ছে ঠেলা বল। তারপরে হচ্ছে ধরো যে রশি দিয়ে বেয়ে বেয়ে উঠতেছো তুমি উপরে, সেটাকে বলা হয় টান বল। রশির উপরে টান কাজ করতেছে। তো বল অনেক কিছু হতে পারে, সেগুলো আমরা সামনে দেখব। বাট বলের যে মেইন সংজ্ঞাটা সেটা কি? বল হচ্ছে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায় অথবা গতিশীল করে। যেমন এই যে আমি টেবিল দিয়ে উদাহরণ দিলাম, যে একটা টেবিল আছে স্থির অবস্থায়, আমার সামনে যে টেবিলটা আছে এটা খুবই স্থির অবস্থায় আছে। এটাকে যদি আমি টান দেই, তাহলে টান দেওয়া মানে হচ্ছে এটাকে বল দিলাম। বল দিলে হয় এটা গতিশীল হবে নয়তো হবে না। কিন্তু আমি তো চাচ্ছি গতিশীল করতে, এর জন্যই তো টান টান দিলাম বা বল দিলাম। তাহলে বল কি করতে চাইলো? এটাকে, টেবিলটাকে গতিশীল করতে চাইলো, স্থির টেবিলটাকে। আবার একটা বাইকের ক্ষেত্রে, বাইক মনে করো সামনের দিকে যাবে, তুমি পিছন দিয়ে টান দিলা, পিছন দিয়ে টান দিলা, তাহলে কি হইলো? ওই গতিশীল যে বাইকটা আছে ওইটা হয় স্থির হইতে চাইবে, থামতে চাইবে, অথবা একদম থামাই দিয়ে ফেললা। দুইটার একটা তো হবে, হয় স্থির হবে নয়তো স্থির করতে চাইলা আর কি, একটা তো হবে। তো এই যে এই চাওয়াটা কিসের মাধ্যমে হইলো? ঠেলা আর টানার মাধ্যমে। তো এটাই হচ্ছে বল। সংজ্ঞাটা দিন শেষে মুখস্থই করা লাগে, বাট একটু একটু বুঝলেই হবে, অত গভীরে না বুঝলে হবে, শেষে অঙ্ক পারতে হবে আর কি। আচ্ছা, তুলসো আশা করা যায়। আবার গেছে কে গেল? না, মোয়াজ তো আছে। বয়স হয়ে গেছে তো। আচ্ছা, বল বস্তুর জড়তার পরিবর্তন করতে পারে। কিভাবে জড়তার পরিবর্তন করতে পারে? জড়তা কি? কোনো স্থির বস্তু স্থিরই থাকতে চায়, আবার গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। এই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই তো জড়তা ছিল। তাহলে একটা টেবিল স্থির বস্তু স্থির থাকতে চায়, এটা আমি টান দিলাম, বল দিলাম একে, তাহলে স্থির বস্তু কি হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে, টেবিলটা নড়তে শুরু করবে, গতিপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে জড়তার কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। জড়তা তো যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। বল কি করলো? এই জড়তাকে ভেঙে ওরে স্থির বস্তু স্থির ছিল ওরে টান দিয়ে আরো গতিশীল করে দিল, বল দেওয়ার মাধ্যমে, টান দেওয়ার মাধ্যমে। তাহলে জড়তার পরিবর্তন ঘটে এভাবে। আচ্ছা, একটু মনে রাখার ট্রাই করব। তো এইদিকে বেশি সময় ওয়েস্ট করা যাবে না আমাদের, এগুলো পরীক্ষায় খুবই কম আসে, শুধু সংজ্ঞাটা আসে 1 মার্কের জন্য, এমনি কিছু আসে না। শুধুমাত্র বোঝার দরকার, একটু একটু করে বুঝে রাখো। যেখানে প্রশ্ন আসবে যেখান থেকে, সেই জায়গাটা আমরা বেশি গুরুত্ব দিব। আচ্ছা, তো এখন বলের কিছু বৈশিষ্ট্য দেখি। 1 নাম্বারটা, বল একটি ভেক্টর রাশি। আবার সে ভেক্টর রাশি আসলো। এর জন্য শুরুতেই আমি গতি অধ্যায় শুরুতে ভেক্টর রাশি স্কেলার রাশি পড়াই নিছি। পুরো ফিজিক্স জুড়েই হচ্ছে বল মানে ভেক্টর রাশি স্কেলার রাশি পাবা। বল একটি ভেক্টর রাশি। কিভাবে ভেক্টর রাশি সেটা দেখবো সামনে। ভেক্টর রাশি যেহেতু, তার মানে এর মান দিক উভয়ই রয়েছে, মানও রয়েছে দিকও রয়েছে। তারপরে 2 নম্বরের কথা যদি চিন্তা করো, 2 নম্বর হচ্ছে এর বৈশিষ্ট্যর ক্ষেত্রে এককটা দিতে পারো। এককটা আমরা একটু পরে এসে ফিল আপ করতেছি, কারণ আমরা এখন তোরই বলের সমীকরণই দেখি নাই। 3 নাম্বারটা এর মাত্রা, এটাও একটু পরে এসে দেখবো। তো বৈশিষ্ট্য বললে 3টা জিনিস দিলে মোটামুটি 2 নম্বরের জন্য হয়ে যায়। আচ্ছা,
তো এখন আমরা বলের একটু সমীকরণটা দেখে আসি। বলের সমীকরণটা দেখে আসি। বলকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দ্বারা। কেন এফ দ্বারা প্রকাশ করা হয়? কারণ বলের ইংরেজি হচ্ছে ফোর্স। এটা হচ্ছে বল। তো এখান থেকে বলকে প্রকাশ করা হয় হচ্ছে ম্যাথমেটিক্যালি এফ দ্বারা বলকে প্রকাশ করা হয়। এই এফ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ। এখানে পরিচয়গুলো আমাদের জানতে হবে। মেইনলি সূত্র হচ্ছে এইটা, এখানে পরিচয়গুলো আমাদের জানা লাগবে, এই হচ্ছে কথা। তো পরিচয়গুলো জানার ট্রাই করি, কোনটা কি পরিচয় বহন করতেছে এখানে। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, অথবা এটাকে আমরা কি বলি, ত্বরণ। আর এম যেটা হচ্ছে বস্তুর ভর, বা যার বল হিসাব করবা তার ভর, তাহলে এটা হচ্ছে মেইনলি ভর। অ্যাক্সেলারেশনটাকে একটু ভাঙাই। এটা কি? এটা হচ্ছে বেগ পরিবর্তনের হার, v/t। আমরা গতি অধ্যায়গুলো দেখছি। ত্বরণটা হচ্ছে বেগ পরিবর্তনের হার। যখন আমরা হার বের করি তখন কি করি, সময় দ্বারা ভাগ করি। আর উপরে হচ্ছে বেগের পরিবর্তন ভাগ সময়, এটা হচ্ছে ত্বরণ। এটা আমরা দেখছি, যদিও আমরা 9-এ যখন পড়ছি নতুন কারিকুলাম, যাই হোক ওইখানে মনে হয় কিছুটা দেখছি। এটা a ইকুয়ালস টু v/t। আবার আরেকটা জিনিসও হয় এখান থেকে, বেগ সমান সমান কি, সরণ পরিবর্তনের হার, s/t। এটা আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে হয়তো দেখছি, বেগ যখন পড়ছি তখন দেখছি। এই বেগ থেকে ত্বরণটা আসে, কারণ এই যে এখানে বেগটা হচ্ছে এই যে এখানে। সরণ পরিবর্তনের হার হচ্ছে বেগ পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের আমি বলছিলাম সরণ যেটা, এটা হচ্ছে ভেক্টর রাশি। সরণ যেটা সেটা একটা ভেক্টর রাশি, তাহলে বেগটাও কি ভেক্টর রাশি থেকে পাচ্ছি, তাহলে বেগটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি বলতে বোঝায় যার মান দিক উভয়ই আছে, শুধু মান প্রকাশ করলে হবে না, দিকও বলে দিতে হবে যে এই দিকে এত মান। আচ্ছা, ভেক্টর রাশি। তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ত্বরণটাও কি একটা ভেক্টর রাশি। কারণ কি? কারণ হচ্ছে আমরা বেগ থেকে ত্বরণটা পাচ্ছি। বেগ যদি আচ্ছা, বেগ থেকে আমরা ত্বরণটা পাচ্ছি, যদি বেগ ভেক্টর রাশি হয় তাহলে ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি হবে, কারণ ওইটা থেকেই তো এটা পাচ্ছি আমরা, এটা থেকেই তো এটা পাচ্ছি। আবার দেখো, ত্বরণ থেকে আমরা বল পাচ্ছি। তাহলে ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে বল যেটা, এটাও আমাদের হচ্ছে ভেক্টর রাশি। তার মানে একটা ভেক্টর রাশি থেকে আরেকটা ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে। এর কিছুটা ব্যতিক্রমও আছে, সেটা আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে গিয়ে দেখব। আচ্ছা, তাহলে আমাদের মেইন যে সমীকরণটা, ফোর্স বা বল ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু কি, এম ইন্টু হচ্ছে এ। এখান থেকে আমরা এটার মাত্রা এবং একক বের করতে চাই। আগে এককটা বের করব, যে বলের এককটা আসলে কি। দেখো, বল যেহেতু আবিষ্কার করছে, বল যেটা ফোর্স আবিষ্কার করছে হচ্ছে তোমার নিউটন সাহেব, আইজ্যাক নিউটন, তোমরা শুনছো আর কি। তাই বলের একটা একক ওর নামের প্রথম অক্ষর দ্বারা নিউটন দ্বারা প্রকাশ করা হয়, এন, নিউটন। তাহলে বলের একক নিউটন। তার মানে যদি কোথাও লেখা থাকে 5 এন, তার মানে এটা 5 নিউটন, তার মানে এটা কি, বল দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে। নিউটন লেখা থাকলে কি বুঝবো, একক দেখে চিনে ফেলবো। যেমন কেজি লেখা থাকলে আমরা বলে ফেলি যে এটা হচ্ছে ভরের জিনিস। মিটার থাকলে বলে ফেলি এটা তো দৈর্ঘ্য। মিটার থাকলে বলে ফেলি এটা হচ্ছে দৈর্ঘ্য। তারপর হচ্ছে কেজি, তারপর গ্রাম, এগুলো থাকলে আমরা কি বুঝি, ভর বুঝি। একক দেখেই তো জিনিসটা চিনি আমরা। তাহলে নিউটন দেখে আমরা চিনবো এটা ফোর্স, নিউটন থাকলে ফোর্স। তাহলে একটা একক হচ্ছে নিউটন, আর একটা একক আছে, সেটা আমাদের ম্যানুয়ালি বের করা লাগবে। এফ ইকুয়ালস টু এম এ।
এফ ইকুয়ালস টু এম এ। এম এর এককটা কি? এমটা কি? ভর। ভরের একক কি হয়? কেজি। এখন কথা হচ্ছে ত্বরণের এককটা কি? ত্বরণের এককটা কিন্তু আমরা গতি অধ্যায় শিখছি। আমি আরেকবার বের করতেছি তোমাদের জন্য। ত্বরণের এককটা আমি আরেকবার বের করতেছি। ত্বরণের একক কিভাবে বের করা যায়? ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে a ইকুয়ালস টু ভি ভাগ টি। তাহলে ত্বরণের একক বের করার জন্য আগে আমার কি লাগবে? বেগের একক লাগবে। দেখো বেগের এককটা আমি একটু মুখস্থ বসাই। বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু বের করা যায়, ইজি তো। মিটার পার সেকেন্ড কিভাবে বের করে? মিটার পার সেকেন্ড কিভাবে বের করে? ভি ইকুয়ালস টু এস ভাগ টি। এস উপরে সরণ, সরণ কিসে হয়? সরণ, দূরত্ব, এগুলো সব মিটারে হয়। সময়টা কিসে হয়? সেকেন্ডে হয়। তো সেকেন্ডে যদি উপরে উঠাই দাও, তাহলে সেকেন্ড ইনভার্স 1 হয়ে যাবে, মানে সোজা করতে গেলে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ত্বরণের একক বের করি এখন। এ ইকুয়ালস টু হচ্ছে বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। ত্বরণের এককটা কত আসে এখান থেকে দেখি। বেগের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এখন ত্বরণের জন্য নিচে আরেকটা সময় আছে, সেকেন্ড। সেকেন্ডে যদি উপরে উঠে যায় তাহলে আরেকটা সেকেন্ড ইনভার্স 1 হবে। দুইটা সেকেন্ড ইনভার্স 1 হয়ে গেল, তাহলে সেকেন্ড ইনভার্স 2 হয়ে গেল। তাহলে ব্যাপারটা হলো মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে ত্বরণের একক। তাহলে ত্বরণের এককটা বসাই দিই এখানে, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই যে দুইটা ভরের একক বসাইলাম কেজি, ত্বরণের একক বসাইলাম মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এইটা হচ্ছে বলের একটা একক। এটা কি? বলের আরেকটা একক। তাহলে বলের একক একটা পাচ্ছি নিউটন, যেটা নিউটন বিজ্ঞানীর জন্য কিছু বলছো? দাঁড়ো, তোমরা কি কমেন্টে মারামারি করতেছো? মোয়াজ ভালো হ, ভালো হ, সবাই ভালো, সবাই। তোমরা ক্লাসে ফোকাস না করে একজন আরেকজনকে ভালো করতেছো, সাবাস। একজন আরেকজনের ভালো চাও তো ভালো, বাট পড়ার সময় না। আচ্ছা, আমরা এখানে এত কাহিনী কিচ্ছা কেন করলাম? এত কাহিনী কিচ্ছা কোনোদিনও মনে রাখা লাগবে না, শুধু ভাঙায় বের করলাম। শুধু মনে রাখবে হচ্ছে বলের একক। বলের একক, ফোর্সের একক হচ্ছে নিউটন। ফোর্সের একক হচ্ছে নিউটন। নিউটনকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তো এতটুকু মনে রাখা আমাদের জরুরি। এটা একটা একক, মার্ক করে দিচ্ছি এখানে তোমাদের। এটা একটা একক, আর হচ্ছে এদিকে এটা হচ্ছে আরেকটা একক, একটা নিউটন, আরেকটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন বের করবো হচ্ছে মাত্রা। মাত্রা জিনিসটা বের করবো আমরা। গতি অধ্যায় না পড়া থাকলে একটু কষ্ট হইতে পারে, বাট মানায় নাও, আস্তে আস্তে না খাপ খেয়ে যাওয়া, সমস্যা নেই। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এটা আমাদের সূত্র, বলের সূত্র। এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে বলের সূত্র। এমটা কি? কেজি। আর ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। মুখস্থ করার দরকার আছে? সূত্রটা তো এমনিই মুখস্থ করা লাগবে, একক তো মুখস্থ করার দরকার নাই। এই ভরের একক তুমি জানো, কেজি। কেজিতে হিসাব করি ভর। ত্বরণ হিসাব করি মিটার সেকেন্ড ইনভার্স 2 তে। শেষ, বসাই দিব, শেষ হয়ে গেল। মুখস্থ করার তো কোনো প্রয়োজন নেই। এখন মাত্রা কিভাবে বের করব? মাত্রা কিভাবে বের করব? তোমাদের আমি একটা জিনিস দেখাইছিলাম যে ভরের মাত্রা হয় বড় হাতের এম। তারপর সময়ের মাত্রা টি, যেটা সময়ের মাত্রা হয় বড় হাতের টি।
তারপরে আর কি যেন দেখাইছিলাম, দূরত্ব মিটার। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স বা সরণ, হ্যাঁ, ডিস্টেন্স বা হচ্ছে সরণ, এই দুটার মাত্রা হয় হচ্ছে লেন্থ বড় হাতের এল। তো এগুলো হচ্ছে আমাদের মাত্রা, এই কয়েকটা মৌলিক, এগুলো মনে রাখা লাগবে আমাদের। ভরের মাত্রা বড় হাতের এম, সময়ের মাত্রা বড় হাতের টি, তারপরে এখানে দূরত্ব বা সরণের মাত্রা হচ্ছে এল। তো এখন আমরা মাত্রা কিভাবে বের করতে পারি? দেখো এখান থেকে মাত্রা আমি ইজিলি বের করতে পারি, তারপরে তোমাদের আমি ভাঙায় দেখাবো কিভাবে। দেখো এম, এম এর বড় হাতের মাত্রা, এম এর মাত্রা কি? বড় হাতের এম। এম বা ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। এই যে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম। কথা হচ্ছে ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা আলাদা করে বের করে নিতে হবে। ত্বরণের মাত্রা আলাদা করে বের করে নেওয়া লাগবে আমাদের। আচ্ছা, ত্বরণটা কি ছিল? ত্বরণ হচ্ছে A ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টি। A ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই টি। আবার ভি সমান সমান কি ছিল? এস ডিভাইডেড বাই টি ছিল। সরণ পরিবর্তনের হার, নিচে আরেকটা টি ছিল। তাহলে এখানে যদি উল্টায় দাও, তাহলে উপরের অংশটা আগে লেখো, এস ডিভাইডেড বাই টি। এই টির নিচে মনে মনে ওয়ান আছে, নিচেরটা কি হয়ে যাবে? উল্টে যাবে, গুণ। টিটা উপরে আছে, টিটা এখন নিচে চলে আসবে, ওয়ান বাই টি। তাহলে কি আসতেছে এখান থেকে? উপরে আসতেছে এস, নিচে আসতেছে কত? টি স্কোয়ার। তাহলে এখন আমরা এখান থেকে ত্বরণের মাত্রাটা বের করতে পারবো। ত্বরণের মাত্রা কি? এস এর জন্য কি হয়? এস এর জন্য হয় বড় হাতের এল। এই এস এর জন্য হচ্ছে বড় হাতের এল, টি স্কোয়ার। টি আছে, টি এর জন্য হচ্ছে বড় হাতের টি, কিন্তু আছে টি স্কোয়ার, তাহলে বড় হাতের টি স্কোয়ার। এটাকে যদি একটু সোজা করে লেখো, এল, একটু সোজা করে লিখলে এল, নিচের টি স্কোয়ারটা উপরে উঠে গেলে টি ইনভার্স টু হবে, টি ইনভার্স টু হবে। শুধু এতটুকু মনে রাখো, নিচের টিটা উপরে উঠলে মাইনাস আকৃতিতে হয়ে যায়, টি ইনভার্স টু। এগুলো আমরা ম্যাথমেটিক্সে দেখি, ম্যাথমেটিক্সের সূচক এবং লগারিদম অধ্যায়ে আমরা দেখবো হায়ার ম্যাথে, এল টি ইনভার্স টু। তাহলে ত্বরণের মাত্রা কিন্তু এখানে আরেকবার বের করে দেখাইলাম, যদিও গতি অধ্যায় দেখছি আমরা। ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, তাহলে এখানে বসাই দিব এম এল টি ইনভার্স টু। তো এইভাবে বের করলেই মাত্রা শেষ। আর মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে প্রকাশ করা হয়। মাত্রা কি জিনিস, কেন পড়তেছি, কি কাজে লাগবে, এগুলো সব প্রথম অধ্যায়ের পড়া। প্রথম অধ্যায় আমরা এখনো ধরি নাই, ওটা লেস ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে সিকিউ আসে না বেশিরভাগ সময়, এটা পরে পড়বো আমরা, আর ওটা পড়তে বেশি সময়ও লাগবে না। আচ্ছা, এতটুকু তুলো আগে। এতটুকু তুলো। তাহলে আমি আগের পেজটা ফিল আপ করি। এই যে আগের যে পেজটা, এখানে বলের যে বৈশিষ্ট্যগুলো ছিল, বল একটি ভেক্টর রাশি, কেন ভেক্টর রাশি সেটা দেখছি। এককটা দেখলাম, এককটা হচ্ছে কেজি। এফ ইকুয়ালস টু এম এ, এম এর জন্য কেজি, এ ত্বরণের জন্য হচ্ছে এম এস ইনভার্স টু। শেষ। এককটা হয়ে গেল মাত্রা, মাত্রা হচ্ছে কেজি, ভর, এফ ইকুয়ালস টু এম এ, এইভাবে মনে করবা, এফ ইকুয়ালস টু এম এ, ছোট হাতের এম এর জন্য বড় হাতের এম, মানে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, তারপর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। শেষ। এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এই দুইটা জিনিস বের করার জন্য এত কিচ্ছা কাহিনী করলাম। এটাও লিখে ফেলো খাতায়, একটু ফাস্ট হতে হবে লিখায়। ওকে, তোমরা তো মাত্র 1 ঘন্টায় কষ্ট করো, তাই না? 1 ঘন্টায় একটু মনোযোগ দেওয়ার ট্রাই করবা, বাকি সারা দিন রাত ফাইট করবা সবাই, কোনো সমস্যা নেই।
আচ্ছা, বলের কয়েকটা প্রভাব পড়বো আমরা এখন। বলের প্রভাব, যে বল আসলে এগুলো আসে না কখনো, তারপর দেখাই দিতেছি, তোমাদের খাতায় থাকুক, যাতে কখনো আসলেও না পেরে আসো না আর কি, পেরে আসতে হবে। বলের প্রভাব লেস ইম্পর্টেন্ট, জিরো স্টার, শুধু এমনি শেখার জন্য, শেখার জন্য শিখো। বলের প্রভাব, পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে, এগুলো আসে না। এগুলো কেন শিখতেছি? অঙ্ক পারার জন্য, অঙ্ক ফিল করার জন্য আমাদের এগুলো দরকার। ফিজিক্সের অঙ্কগুলো ফিল করতে হবে, অনুভব করতে হবে, বাস্তবের সাথে মিলাইতে হবে। আর হায়ার ম্যাথের অঙ্কগুলা একদম জড় বস্তু, জনমানবহীন, এলিয়েন টাইপের জিনিস ওগুলা। বলের প্রভাবে, দ্রুত লিখে দিচ্ছি, এগুলো বুঝতে পারবা। বলের প্রভাবে স্থির বস্তু গতিশীল হতে পারে, এ তো জানা কথা। তো খুবই জানা কথা, স্থির বস্তু গতিশীল হতে পারে। ধরো আকিব দাঁড়ায় আছে, আব্রাম আইসা দিল একটা ধাক্কা, কি হইলো? স্থির বস্তু গতিশীল হয়ে গেল। যদিও আকিব বস্তু না, আকিব একটা মানুষ। তা বলের প্রভাবে স্থির বস্তু কি হতে পারে? গতিশীল হতে পারে। তারপরে বলের প্রভাবে গতিশীল বস্তুর বেগের পরিবর্তন হতে পারে। এটাও খুবই স্বাভাবিক ব্যাপার। ধরো আকিব দৌড়াইতেছে, আব্রাম পিছন থেকে আরো জোরে একটা ধাক্কা দিল, তাহলে ও আরো বেশি জোরে দৌড়াবে। তাহলে বস্তুর কোনো গতিশীল বস্তু ছিল আকিব, ওর গতি বেড়ে যাবে না? বেগের পরিবর্তন হবে, স্পিডের পরিবর্তন হবে, খুবই স্বাভাবিক বিষয়। আবার ও যদি টাইনা ধরে, আব্রাম যদি টাইনা ধরে, গতিশীল মনে করো আকিব দৌড়াইতেছে, আব্রাম টাইনা ধরলো, তাহলে ওর গতি কমে যাবে না? স্পিড কমে যাবে, তার মানে কি বেগ কমেও যেতে পারে। পরিবর্তন হওয়া মানে তো এই না যে সবসময় বাড়তেই হবে। বেগ পরিবর্তন হওয়া মানে হচ্ছে বেগ কমতেও পারে, বাড়তেও পারে। ওকে, পান্তাভাত জিনিসপত্র। আবারও বলের প্রভাবে গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে। এটাও খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। তোমরা তো মার্বেল টার্বেল দেখছো তাই না? ধরো একটা মার্বেল এদিকে গড়ায় গড়ায় আসতেছে, আরেকটা মার্বেল এসে এদিকে ধাক্কা দিল ওরে। তো মার্বেলটা এটার মনে করো স্পিড বেশি, তাহলে এই মার্বেলটাকে ধাক্কা দিয়ে ওরা তো এইদিকে পাঠাই দিবে। তাহলে গতির কি হলো? দিক পরিবর্তন হয়ে গেল, বলের প্রভাব। ধাক্কা বল এখানে, এগুলো একদম বাচ্চা জিনিস। আর কি হতে পারে? আচ্ছা, বলের প্রভাবে বস্তুর আকার আকৃতি পরিবর্তন করতে পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। ধরো একজনকে ঘুষি দিলা, তোর নাক চ্যাপ্টা হয়ে যাবে না? তো আকার আকৃতি পরিবর্তন হয়ে গেল, খুবই স্বাভাবিক বিষয় এগুলা। আরো যদি ভালো মতো বুঝতে চাও, ধরো এটা বেলুন, এপাশ থেকে চাপ দিলা, এপাশ থেকে চাপ দিলা, চ্যাপ্টা হয়ে যাবে না? তাই বলের প্রভাবে কি হলো? আকার পরিবর্তন হয়ে গেল। আবার গতিশীল বস্তুর দিক পরিবর্তন হতে পারে, এটা কিভাবে বুঝবা? এটা আরো যদি ভালো মতো বুঝতে চাও, ধরো একটা বস্তু,
এটাকে এদিক বরাবর কেউ টানতেছে, এদিক বরাবর কেউ টানতেছে, তাহলে বস্তু সাধারণ হিসাবে তো এদিক বরাবরই যাবে, এদিক বরাবরই যাবে সাধারণ হিসাবে। এদিক বরাবর কেউ টানতেছে, ধরলো বললাম যে 5 নিউটন বলে টানতেছে, নিউটন দেখে তো বুঝতেছে এটা বলের মান, বলের মান 5 নিউটন বলে টানতেছে। এখন টানতেছে বুঝলাম, তাই বলের কারণে বস্তুর দিক, গতির দিক পরিবর্তন হবে কিভাবে? বস্তু এদিক বরাবর যাচ্ছিল, ভালো কথা, এদিক বরাবর যাচ্ছিল। এখন মনে করো কেউ এদিক বরাবর আরো 50 নিউটন বলে টান দিল, তাহলে বস্তু কি আর এদিক যাবে? এদিক তো আর যাবে না, কিছু হইলেও বেঁকে এদিক আসবে, তাহলে দিক পরিবর্তন হয়ে গেল। তাহলে বলের কারণে বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে, খুবই স্বাভাবিক, খুবই লজিক্যাল এবং কমন সেন্সের বিষয়। আচ্ছা, আমরা কয়েক ধরনের বল দেখি, মৌলিক বল। এখন আমরা দেখবো হচ্ছে 4 ধরনের মৌলিক বল, খুবই সংক্ষেপে দেখব, ইন্টার আরো বিস্তৃত পড়ব। মৌলিক বল মানে কি? এই বলগুলো অন্য কোনো বলের উপর নির্ভরশীল না। 1 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল। তারপরে 2 নাম্বারটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তোমরা কম শুনছো যদিও, পড়বা এটা, এটা পড়বা সামনে। তড়িৎ চুম্বকীয় বল তোমাদের কি সিলেবাসে আছে? আমি নিজেই কনফিউজড। তারপর 4 নাম্বার হচ্ছে দুর্বল, আগে লেখো সবলটা, সবল নিউক্লিয় বল। সেটা 3 নাম্বার ছিল। 4 নাম্বারে লিখবা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। খুবই সংক্ষেপে এদের বৈশিষ্ট্যগুলো লিখে রাখবা। মহাকর্ষ বল কি, তড়িৎচুম্বকীয় বল জিনিসটা কি, সবল নিউক্লিয় বলটা কি, দুর্বল নিউক্লিয় বলটা কি। আচ্ছা, এই যে মহাকর্ষ বলটা হচ্ছে মহাবিশ্বের, এটা তোমরা ক্লাস 8-এ পড়ছো, মহাবিশ্বের প্রতিটি বস্তু প্রতিটিকে আকর্ষণ করে, সেটাই তো মহাকর্ষ বল। মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যে আকর্ষণ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটাই তো মহাকর্ষণ বল। মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুর মধ্যে আকর্ষণ বল। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে বিপরীতধর্মী চার্জ দ্বয়ের মধ্যে, আচ্ছা শুধু এটা না, আরো পেঁচাই না, শুধু শুধু এইভাবে মানে সাধারণভাবে লিখি, চার্জ দ্বয়ের মধ্যে বল। তোমাদের এটা বোঝা লাগবে না এখন, পরবর্তীতে বোঝাবো। এটা হচ্ছে নিউক্লিয়ন, সবল নিউক্লিয় বল যেটা, সরি, সবল নিউক্লিয় বল যেটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের, এটা তোমরা পড়ো নাই কেমিস্ট্রিতে এখনো। কেমিস্ট্রিতে তোমরা তো 3 নাম্বার চ্যাপ্টার পড়ছো, এটার ভিতরে সবল নিউক্লিয় বল আসলে কথাটা উল্লেখ নাই এত ডিপলি, ঠিক আছে? এটা হয়তো ইন্টারে গিয়ে পড়বা। সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন সমূহ ধরে রাখার বল। এটা ওইভাবে এখনো বুঝতে পারবা না, দরকার নাই, চাইলে কিন্তু অনেক ডিপলি এটা বলা যায়, এখন থাকুক, এটা এই অধ্যায়ের টপিক না। তারপরে দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে, এটা শুধু এতটুকু লিখে রাখো যে বিটা ক্ষয় হওয়ার জন্য দায়ী।
এই পুরা পেজটাই হচ্ছে 0 স্টার। যারা ভালো করতে চাও তারা শিখে রাখবা, না শিখলেও তাদের ক্ষতি হবে না। প্রথম যে হলুদ লাইনগুলো আছে ওগুলো কিন্তু জটিল না, ওগুলো একদম একদম কমন সেন্স। লাস্টের যে সবুজ কালার যে লেখাগুলো আছে, মৌলিক বলগুলা, 4 ধরনের মৌলিক বলগুলা, এগুলা পারাটা, জেনে রাখাটা কিন্তু অন্যদের চেয়ে আগায় রাখে তোমাকে। ঠিক আছে, একটু হলেও জেনে রাখো, পরীক্ষায় না আসুক, তবে তো তুমি তো বেশি জানলা। তোমার এই বেশি জানাটা ভবিষ্যতে তোমাকে আগায় দিবে। তোমরা দেখি আড্ডা দিতেছো এখানে। আচ্ছা, এতটুকু তুলো আগে। বলো। আচ্ছা, এটা একটু বিস্তারিত দেখাই দিই, একটু দেখাই দিই, মানে সামান্য 2-3% দেখাই দিই। দাঁড়াও, ধরো এই 4টা বলের কথা যে আমি বললাম, এই 4টা বল একটু দেখো, অতটা বোঝার দরকার নেই, একটু দেখে রাখো। ধরো এটা একটা মৌল, মৌলগুলো তো আমরা এইভাবে অঙ্কন করি, তাই না? মৌলের মনে করো আমি নিউক্লিয়াসটা অঙ্কন করছি। তোমরা এই যে মৌলের মাঝখানে যে নিউক্লিয়াসটা দেখো, এই যে মাঝখানে ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে, মনে করো এই নিউক্লিয়াসটা অঙ্কন করছি আমি। এই যে লাল কালার যে বৃত্তটা, সেখানে হচ্ছে নিউক্লিয়াসটা। আর বাইরে আমরা কি অঙ্কন করি? কক্ষপথ অঙ্কন করি না? এদিকে এভাবে কক্ষপথ অঙ্কন করি। বাট এখন আমি কক্ষপথ নিয়ে কাজ করতেছি না, কক্ষপথে তো ইলেকট্রনগুলো থাকে, ওইটার হিসাব বাদ দিলাম আমি। আমি কক্ষপথ নিয়ে টেনশনে নাই। আমি এখন নিউক্লিয়াস নিয়ে কাজ করব। মেইনলি আমি নিউক্লিয়াস নিয়ে কাজ করব, এই যে লাল অংশটা নিয়ে। আচ্ছা, নিউক্লিয়াসের ভিতরে কে থাকে? নিউট্রন প্লাস প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে থাকে কে? নিউট্রন প্লাস প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তাহলে এতটুকু তো দেখলাম, এখন আমি লাল অংশটা শুধু আঁকাই। ধরো এখন আমি লাল বৃত্তটাকে বাইরে নিয়ে আসলাম, বড় করে আঁকাইতেছি। ওই লাল অংশটাকে আমি জুম করলাম অনুবীক্ষণ যন্ত্রে। তাহলে এখানে কে কে আছে? ধরো আমি এই যে গোল দাগ দিয়ে এটাকে বললাম হচ্ছে এটা, এগুলো হচ্ছে প্রোটন। আর এই যে এইভাবে যেগুলো অঙ্কন করব সেগুলো হচ্ছে এখানে নিউট্রন।
কিছু নাই, প্লেট ট্রেট কিছু নাই, গরিব এত। চল এখানে এখানে এখানে। আচ্ছা এখানে তাহলে নিউটন প্লাস প্রোটন আছে লাল বৃত্তের ভিতরে। লাল বৃত্তটাকে আমি বুঝাইছি এখানে, লাল বৃত্ত যেটা দিয়ে, এইটাকে বললাম হচ্ছে নিউক্লিয়াস। তোমরা এটা জানো যেহেতু তোমরা পরমাণুর স্ট্রাকচার পড়ছো, পরমাণুর স্ট্রাকচার পড়ছো। আচ্ছা তাহলে আমি এই যে লাল যে বৃত্তটা আছে, নিউক্লিয়াসটা আছে, সেটা বাইরে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো আমি প্রোটনগুলো আঁকাবো হচ্ছে এরকম গোল দিয়ে। আচ্ছা কালারই চেঞ্জ করে দিই, কালারই চেঞ্জ করে দিই আমি, তাহলেই ভালো হবে। আর নিউট্রনগুলো আঁকাবো হচ্ছে মনে করো গোলাপি কালার দিয়ে। এমনি নিউট্রনগুলো প্রোটনগুলো যে দেখতে এমন সেটা কিন্তু না, এমনি। তাহলে নিউট্রন দেই কিছু, নিউক্লিয়াসের ভিতরে থাকবে নিউট্রন থাকবে, প্রোটন থাকবে। কত সংখ্যক আছে সেটা আমি নির্দিষ্ট করতেছি না, এক একটা পরমাণুতে তো এক এক রকম সংখ্যক থাকে, সেটা আমি নির্দিষ্ট করতেছি না। এখন আমি প্রোটন আঁকাইতেছি। আচ্ছা প্রথমত কথা হচ্ছে, তোমরা তো এই জিনিসটা পড়ছো, এই জিনিসটা তো পড়ছো পড়ছো যে প্রোটন যার চার্জ হচ্ছে ধনাত্মক, চার্জ পজিটিভ, এইভাবে প্রকাশ করা হয়, চার্জ পজিটিভ। আর নিউট্রনের কি চার্জ আছে কোনো? নাই তো, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তোমরা পড়ছো এগুলো, চার্জ নিরপেক্ষ, যার কোনো চার্জ নেই। আচ্ছা তাহলে এখন কথা কি এখানে, চার্জ নিরপেক্ষ, এখানে চার্জ নিরপেক্ষ, এখানে নিউট্রন চার্জ নিরপেক্ষ। তাহলে এখানে যে প্রোটনগুলো আছে সেগুলো সবগুলো কি পজিটিভ চার্জ যুক্ত এখানে। তাহলে এখানে এইগুলো সবগুলো কি পজিটিভ চার্জ যুক্ত। সবগুলো হচ্ছে এখানে পজিটিভ চার্জ যুক্ত। তোমরা কি এটা জানো যে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ বিকর্ষণ করে, পজিটিভ চার্জ বিকর্ষণ করে, সবসময় মনে রাখবা। পজিটিভ চার্জ বিকর্ষণ করে, ঠিক তেমন ভাবেই তোমরা চুম্বক দিয়ে খেলছো না, চুম্বকের দেখবে এক প্রান্ত, এক মেরু অন্য মেরুর সাথে বিকর্ষণ করে, ওইটা মিলতে চায় না, বাধা দেয়। তো এইভাবে পজিটিভ চার্জ বিকর্ষণ করে, তারপরে নেগেটিভ চার্জ বিকর্ষণ করে। মানে একই জাতীয় যারা, তারা বিকর্ষণ করে। ধরো যে ছেলে ছেলে মারপিট লাগে এরকমটা, কিন্তু প্লাস মাইনাস যখন হয় তারা হচ্ছে আকর্ষণ করে। এগুলো তোমার এই অধ্যায়ের বাইরের টপিক, এমনি এমনি শিখে রাখো, এমনি জেনে রাখো, এইটুকুই আর কি, আসবে না পরীক্ষায় কখনো। প্লাস মাইনাস হচ্ছে আকর্ষণ করে এখানে। তাহলে প্রোটনগুলো যে আছে এখানে, ওরা কি করার কথা? বিকর্ষণ করার কথা না? কারণ প্রত্যেকটা পজিটিভ 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 বিকর্ষণ করার কথা। নেগেটিভ যদি থাকতো তাহলে বলতাম যে আকর্ষণ করবে, কিন্তু নিউট্রন তো নিরপেক্ষ চার্জ, ওর তো কোনো চার্জই নাই, প্লাসও না মাইনাসও না। তাহলে নিউট্রন কি প্লাসও না মাইনাসও না, কিন্তু প্রোটন অপর দিকে হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ এখানে কি করার কথা? বিকর্ষণ করার কথা না? অনেক অনেক বিকর্ষণ করার কথা। তাহলে বিকর্ষণ করলে ওরা নিউক্লিয়াসের ভিতরে থাকে কেমনে? নিউক্লিয়াসের ভিতরে থাকে কেমনে? অবশ্যই কেউ টেনে ধরে রাখছে। ধরো এই যে যে প্রোটনটা আছে, ওরে ও বিকর্ষণ করে ধাক্কা দিচ্ছে, ও ওরে ধাক্কা দিচ্ছে, ও ওরে আবার ধাক্কা দিচ্ছে বিকর্ষণ করার জন্য, ও ওরে আবার ধাক্কা দিচ্ছে। তাহলে এই প্রোটনটা কি আর নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারতো? পারতো না। কেউ হয়তো, কেউ কোনো এক বান্দা আছে যে ওরে টান দিয়ে আকর্ষণ করে রাখছে। কেউ কেউ হয়তো ওরে আকর্ষণ করে রাখছে, টান দিয়ে ধরে রাখছে, এর জন্য ও বাইরে বেরোতে পারতেছে না। কেউ হয়তো ওরে আকর্ষণ করে রাখছে। কে আকর্ষণ করে রাখছে এখানে? এই আকর্ষণ করার কাজটা যে যে করছে সেটা হচ্ছে মহাকর্ষ বল এবং হচ্ছে সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল এবং হচ্ছে সবল নিউক্লিয় বল।
আর যে বিকর্ষণ করার কাজটা করতেছে, এই যে পজিটিভ চার্জে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ চার্জে আকর্ষণ করে, এই জিনিসটা বর্ণনা করে হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বল। কি বলছিলাম, এটা চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল, তড়িৎচুম্বকীয় বল। তাহলে এই যে বিকর্ষণের কাজটা যে করতেছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। টাইম শেষ হয়ে গেছে না? টাইম তো আছে, কিছু বলতেছিল আমি শুনতে পাইনি। হ্যাঁ বলো। 11টা তো ঘড়িতে বাজছে, কিন্তু মিটিং এ তো বাজে নাই। এ আমার ল্যাপটপে কয়টা বাজে দেখছো? দেখো, এটা হচ্ছে অন্য দেশের টাইম। না না, আসলে এটা হচ্ছে আমি একদম সুইচ অফ করছিলাম ল্যাপটপ, দ্যাটস ওয়াই টাইম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, মাথা ঘুরতেছে না? তো তোমাদের জন্য সহজ করে দিই। কথা হচ্ছে যে এই যে লাস্টের 2 পেজ না পড়লেও হবে, শুধু এই যে সবুজ কালার যে লেখাগুলা, এগুলো একটু শিখে রাখবা। আমি আরেকটা জিনিস ছোট করে দেখাই দিতেছি, একটু জিনিস, হ্যাঁ, এমসিকিউ তো থাকবে এগুলা লাস্টে, একটু দেখাই দিই এগুলা। আরে চাপ নিও না, মাত্র তো শুরু। মহাকর্ষ বলের একটা উদাহরণ আছে। মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা আমরা বিস্তারিত পড়বো, তোমরা পড়ছো মনে হয় একদম ছোটবেলায়, এই যে এরকম পড়ছো, ক্লাস 8-এ মেবি এরকম পড়ছো। মহাকর্ষ বল এফ সমান সমান হচ্ছে জি, পরে হচ্ছে m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার, দেখছো না এরকম? আয় হায়, তাহলে তো বিপদ আছে তোমাদের নিয়ে আমার। ক্লাস 8-এ তাহলে পড়ো নাই? হ্যাঁ বলো। হ্যাঁ, আর 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। মহাকর্ষ বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল, এখানে লিখবে হচ্ছে মহাকর্ষ বল যে কণার কারণে মানে কি বলে সৃষ্টি হয়, যে কণার কারণে সৃষ্টি হয়। আর এখানে মহাকর্ষ বল, তারপর হচ্ছে আরেকটা ছিল তড়িৎ চুম্বকীয় বল, তারপরে হচ্ছে সবল নিউক্লিয় বল, একটু লেখা খারাপ হচ্ছে মানে প্রেসক্রিপশন লিখতেছি, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বল যে কণার কারণে মানে কি বলে উদ্ভব হয়, অথবা বলা হয় এটাকে সৃষ্টি হয়, যে কণার কারণে উদ্ভব হয় অথবা সৃষ্টি হয় সেটা লিখবো, তারপর এগুলো লিখবো এইভাবে একইভাবে। তো মহাকর্ষ বল যে কণার কারণে উদ্ভব হয় সেটা হচ্ছে গ্র্যাভিটন। কিছু করে নাই, ঠাড়া মুখস্থ। গ্র্যাভিটন এমসিকিউতে থাকবে। তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ফোটন। সবল নিউক্লিয় বল হচ্ছে গ্লুয়ন, এবং দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বোসন। এখন মুখস্থ করে ফেলবা, ইন্টারের পড়া লাগবে না। এগুলো ইন্টারের এমসিকিউতেও আসে, মজার ব্যাপার। তোমাদের এমসিকিউতে থাকার সম্ভাবনা আছে, প্রশ্ন কঠিন করলে এই চিপা থেকে প্রশ্ন আসবে, সাধারণত কিন্তু এখান থেকে আসে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কে পর্যন্ত তোমরা তুলে নাও আগে। কি বললাম, এই যে 6 এবং 7 নাম্বার যে পেজটা আছে, এটা না পড়লেও হবে, বাট দেখে রাখো, একজন ভালো স্টুডেন্ট হিসাবে তোমাদের দায়িত্ব হচ্ছে দেখে রাখা। যা পড়াইতেছি চুপচাপ দেখে রাখো।